যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে একদিন নয়নতারার কাহিনী গড়ে উঠেছিল, তা নিয়ে যে একদিন এমন করে আগুন জ্বলে উঠবে তা সেদিন কেউই কল্পনা করে উঠতে পারেনি। নবাবগঞ্জের মানুষ কেউই এত কাণ্ডের জন্য তৈরি ছিল না। গ্রামের লোক সবাই যার যার আপন সংসার নিয়ে বিব্রত থাকে। তার মধ্যে সবটুকুই কাটে তাস পাশায়। এর মধ্যে কারোর ছেলে হয়, কারোর আবার ছেলে হয়ে মরে যায়। ছেলে হলে শাঁখ বাজে, অন্নপ্রাশনে 2-4 জন নেমন্তন্ন পায়। আবার সেই ছেলেই মারা গেলে গলা ফাটিয়ে ছেলের মা 2-4 দিন কাঁদে। তারপর আবার নদীর ঘাটে গিয়ে পাড়ার বৌঝিদের সঙ্গে ঝগড়া করে। কিন্তু এইবার হলো অন্যরকম। প্রাণকৃষ্ণ শামশায় সেদিনও এসেছিল বেহারিপালের সঙ্গে কথা বলতে। বেহারিপাল বললে, শামশায়, একটা কাজ আপনাকে করতে হবে, বড় জরুরি কাজ। শামশাই বললে, কি কাজ? বিহারীপাল বললে, পরশুদিন সকালবেলার দিকে আপনাকে একবার নবাবগঞ্জে আসতে হবে। কেন? হ্যাঁ, আসলে আমরা দল বেঁধে সবাই সেদিন চৌধুরী মশাইয়ের বাড়ি যাব। আপনাকেও সঙ্গে থাকতে হবে। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজিরের 2য় খণ্ড। আসুন শুনে নি আজকের পর্বে কি আছে। তা প্রাণকৃষ্ণ শামশায় শুনে তো অবাক। বললে, কেন? দল বেঁধে চৌধুরী মশাইয়ের বাড়ি যাবেন কেন আপনারা? বিহারীপাল বললে, সে এক কাণ্ড হয়েছে। তা কি কাণ্ড বলুনই না। প্রাণকৃষ্ণ শামশাইয়ের কৌতূহল আরও বেড়ে গেল। বিহারীপাল বললে, তবে একটা কথা আপনাকে চুপি চুপি বলি, কথাটা এখন কাউকে বলবেন না। চৌধুরী মশাইয়ের ছেলের বউ আমাদের সবাইকে যেতে বলেছে। চৌধুরী মশাইয়ের ছেলের বউ? এই তো সেদিন শাশুড়ি বউ খুব ঝগড়া হচ্ছিল, শুনতে পাচ্ছিলুম। বেহারিপাল বললে, হ্যাঁ, সেই ব্যাপারেই ওদের বউ আমার গিন্নিকে ডেকে যেতে বলেছে। বলেছে সবাইকে নিয়ে আসবেন। তা শুধু প্রাণকৃষ্ণ শামশায় নয়, আরও অনেককেই বলা হলো। সে এক সর্বনেশে কাণ্ড ঘটে গেল। বিহারীপালের গিন্নি নিজে গিয়ে সবাইকে বলে এলো। নিতাই হালদারের বিধবা মা বললে, কি ব্যাপারটা কি বৌমা? গিয়ে কি হবে? বিহারীপালের বউ বললে, তা তুমি গিয়েই দেখো না কি হবে। আমি আগে থেকে আর কি করে বলবো কি হবে? ওদের ব্যাটার বউ আমাদের যেতে বলেছে, তাই তোমাকে বলছি। কখন যাব? কাল কাল সকালবেলা তোমরা সবাই আমাদের বাড়ি যেও, তখন আমরা একসঙ্গে সবাই যাব। তবে যে সেই দিন বলেছিলে কাউকে ঢুকতে দেয় না ভেতরে, বউর সঙ্গে নাকি কাউকে কথাও বলতে দেয় না, দেখাও করতে দেয় না। বিহারীপালের বউ বললে, তা দেখা করতে নাই বা দিলে, আমরা যদি জোর করে গিয়ে ঢুকে পড়ি, কে কি করবে? আমাদের তাড়িয়ে দেবে? তাই বলে একটা দুধের মেয়েকে বাড়িতে পুড়ে কষ্ট দেব? আর আমরা গায়ের 5 জন থাকতে কিছু মুখ ফুটে বলতেও পারবো না? আমরা কি মরে গেছি, নাকি ওদের ভয়ে মুখ বুজে বসে থাকবো? তা সকলেরই ওই এক কথা। সকলেই বললে, ওদের বাড়ির মধ্যে যদি ওরা বউকে মারে ধরে, তো আমরা পর হয়ে কি করতে পারি? বিহারীপাল বললে, আমরা সবই করতে পারি। দরকার হলে চৌধুরী মশাইয়ের বেয়াইকে কেষ্টনগরে খবর দিতে পারি, চাই কি পুলিশের ডায়েরি করতে পারি। তা কথাটা অনেকেরই মনোপুত হলো, আবার অনেকের মনোপুত হলোও না। চৌধুরী মশাই গ্রামের একজন গণ্যমান্য লোক। অনেকেই আবার নানাভাবে চৌধুরী মশাইয়ের কাছে উপকৃত। অনেকের টিকিটিও আবার চৌধুরী মশাইয়ের কাছে বাঁধা। পালে পার্বণে চৌধুরী মশাইয়ের বাড়িতে বলতে গেলে সবাই পাত পেড়ে খেয়ে এসেছে। আর শুধুই চৌধুরী মশাই নয়,
কর্তাবাবু যখন সক্ষম মানুষ ছিলেন তখন সবাই তাকে ভয় ভক্তি সমীহ করে এসেছে। এই তো এই সেদিন কর্তাবাবু শ্রাদ্ধের নেমন্তন্ন খেয়ে এলুম। তা কয়েক মাস আগে ছেলের বিয়ে তো খুব ঘটা হয়েছিল, তখনও কত আদর আপ্যায়ন পেয়েছি। এখন চৌধুরী মশাইয়ের অবস্থা একটু কমজোরি হয়েছে বলে কি একেবারে মুখের ওপর কথা বলবো? মাথার ওপর তো এখনো চন্দ্র সূর্যি আছে, এখনো তো কলি উল্টে যায়নি। কিন্তু এত কাণ্ডের পেছনে যে কি হয়েছিল তা কেউ প্রত্যক্ষভাবে জানে না। বিহারীপালের বউ বললে, তবে বলি শুনো খুড়িমা, আসলে কি হয়েছিল। এই যেন যাত্রা থিয়েটারের কবিগানের মতো ঘটনা। সেই দিনও অনেক রাত, সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছিল খুব। চৌধুরী বাড়িটা নির্ঝুম হয়ে আছে তখন। কর্তাবাবু মারা যাওয়ার পর থেকে কৈলাস সামন্তের কাজ কমে গেছে। সে সকাল সকাল বাড়ি চলে যায় তখন। দিনেরও তেমন কোনো জরুরি কাজ থাকে না। এক চণ্ডীমণ্ডপে সেরেস্তার পরমেশ মৌলিক অনেকক্ষণ খেরো খাতাখানা নিয়ে ধুনি জ্বালিয়ে বসে থাকে। যখন চৌধুরী মশাই উঠতে বলে তখন সে ওঠে, তারপর হারিকেনটা জ্বালিয়ে নিয়ে বাড়ি চলে যায়। তা তখন সেও বাড়ি চলে গেছে। তা ইতিহাসেরও এও এক অমোঘ পরিহাস। তা নয়তো কি। একজন হর্ষনাথ নিচে নামে, তার জায়গায় আরেকজন নরনারায়ণ চৌধুরী ওপরে ওঠে। প্রাণলক্ষ্মী বোধ হয় এমনই রহস্যময়ী, তাই বোধ হয় সে একজনের ঘরে সপ্রতিষ্ঠ থাকতে চায় না। একজনের ঐশ্বর্য যখন দম্ভের আকাশ ছুঁয়ে ঈশ্বরকে নাগালের মধ্যে পেতে চায়, তখন সে বুঝি অন্য আরেকজন লোকের উদার আশ্রয় খোঁজে। ঐশ্বর্য যখন অত্যাচারের প্রতীক হয়ে ওঠে, তখনই বোধহয় প্রাণলক্ষ্মীর কণ্ঠরোধ হয়ে আসে। সে তখন নিঃশব্দে সকলের অগোচরে কণ্টক আশ্রয়ের অবরোধ ত্যাগ করে বাইরে এসে দাঁড়ায় আর বলে, আমাকে বাঁচতে দাও দিদিমা, আমাকে তুমি বাঁচাও। কিন্তু কে শোনে কার কথা? আর আর্তনাদ হয়তো কারোর কানেই গিয়ে পৌঁছয় না কোনোভাবে। নবাবগঞ্জের লোক তখন নেশার ঘরে ঘুমোবে, না প্রাণলক্ষ্মীর যন্ত্রণাকাতর আর্তনাদ শুনবে, না। তা কার আছে এত সময়? এমনি করেই হয়তো মাসের পর মাস প্রাণলক্ষ্মীর কান্না গুমড়ে গুমড়ে একদিন মুখর হয়ে ওঠে। তখন সে গ্রাম ছাড়ে, দেশ ছাড়ে, নগর জনপদ মহাদেশ ছাড়ে, তারপর আরেক মহাদেশে পৌঁছয়, আরেক যুগের আশ্রয়ের জন্য প্রতীক্ষা করে। তখন সেই মহাদেশ, সেই যুগ আবার কিছুদিনের জন্য সমৃদ্ধ হয়ে ওঠে প্রাণলক্ষ্মীর আশীর্বাদে। আবার ধনধান্যে ঐশ্বর্যে শান্তিতে ভরে ওঠে সেই যুগ। আবার ধন্য হয়ে ওঠে মানুষের সমাজ। ইতিহাসের এমনই নিয়ম। এই নিয়মেই এতদিন পৃথিবী চলে আসছে। হয়তোবা কোটি কোটি বছর এই নিয়মেই চলবে। সেই দিন কী সৌভাগ্য হয়েছিল কে জানে, শুধু একজনই তার কান্না শুনতে পেলে। দিদিমা সেদিন অঘরে ঘুমিয়েছিল, ডাকাডাকিতে জেগে উঠল, বললে, কে কে? বড় আতঙ্কে শিউরে উঠেছিল নয়নতারা। দরজা খুলতেও তার ভয় হচ্ছিল সেই দিন। মনে হলো কে যেন তার দরজায় ধাক্কা দিচ্ছে। বৌমা, বৌমা। বাইরে থেকে শাশুড়ির গলা। বৌমা, খিল দিয়ে কেন শুয়েছ? তোমায় বলেছি না দরজাটা খুলে শোবে, তবুও দরজাটা বন্ধ করেছ। খোলো, খোলো দরজাটা, দরজা খোলো। না, নয়নতারা তখন তার বুকখানাকে পাথর করে ফেলেছে। কিছুতেই সে দরজা খুলবে না। যে যতই বলুক, তাকে কেউ অপবিত্র করতে পারবে না। দম্ভের লেহন সে প্রাণ দিয়ে প্রতিরোধ করবে। তারপর আবার শাশুড়ি সেই চিৎকার করা কথা শোনা যাচ্ছে, শুনছো না যে? খোলো দরজাটা। নয়নতারা ঘরের মধ্যে পাথরের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। দেখাই যাক কে কি করে।
দরজা যদি ভেঙে ফেলতে চায় তো ভেঙে ফেলুক, দরজা ভেঙে যদি ভেতরে ওরা ঢুকতে চায় তাহলে ঢুকুক। তোমাদের পীড়নে আমি নতজানু হব না, আত্মসমর্পণ করব না কারোর কোনো প্ররোচনায়। খুলবে না তো দরজা? ঠিক আছে, দেখি তুমি কত বড় শয়তান মেয়ে হয়েছ। বৃষ্টি তখন আরো জোরে জোরে পড়ছে। পাশের বাগানের গাছগুলোর পাতায় তখন আরো আলোড়ন চলছে। পৃথিবী বোধহয় রসাতলে তলিয়ে যাবে তখন। নয়নতারা তখন স্থানুর মতো ঘরের এক কোণে দাঁড়িয়ে মুহূর্তের পদধ্বনি শুনছে, কে জানে কেন। তারপর আর দরজায় ধাক্কা পড়ল না। নয়নতারা জানালাটা খুলে বাইরে চেয়ে দেখলে তার মনের ভেতরে সমস্ত আলোড়ন যেন বাইরের প্রকৃতিতে প্রতিরূপ গ্রহণ করেছে। বাইরে যা ঘটেছে সে যেন আর শুধু বাইরেই নয়, তার ভেতরেও ঘটছে। ঝড়ে বৃষ্টিতে ভেতর আর বাহির তার কাছে যেন একাকার হয়ে গেছে। নয়নতারা জানালা বন্ধ করে দিয়ে আবার তার বিছানায় এসে বসল। কে বাঁচাবে তাকে? কে দেবে তাকে আশ্রয়? যে আশ্রয়দাতা ছিল সে নিজের আদর্শ নিয়েই নিরুদ্দেশ। সত্যি তো, তোমার কাছে যদি আমার নিরাপত্তার চেয়েও তোমার নিজের আদর্শ বড় হয় তাহলে হোক। আমি আর কোনো দিন তোমার কাছে আশ্রয়ের জন্য ভিক্ষে চাইতে যাব না। তোমার ভীরুতাই তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। একদিন আমিও যেদিন আমার আশ্রয় খুঁজে নিতে আরও দূরে সরে যাব, সেদিন তোমার ভীরুতাই আমাকে সাহস যোগাবে, আমাকে পথ দেখাবে। অনেকক্ষণ পর মনে হলো বৃষ্টিটা যেন একটু থেমেছে। জানালার বাইরে তখন আর বাতাসের দাপাদাপি নেই। নয়নতারা কান পেতে শুনতে চাইলে কারোর সাড়া পাওয়া যাচ্ছে কিনা, কেউ কোথাও জেগে আছে কিনা। তারপর যখন নিশ্চিন্ত হলো তখন আবার দরজা খুলল সে। খুব আস্তে করে দরজা খুলতে হলো যাতে কেউ না জেগে ওঠে। তারপর সেই অন্ধকারে দাঁড়িয়ে বুঝতে পারল না সে কি করবে। তবে কি এখান থেকে সে চলে যাবে? যেমন করে আশ্রয়দাতা একদিন তাকে ত্যাগ করে চলে গিয়েছিল, তেমনি করে সেও এই বাড়ি ত্যাগ করবে? দিদিমার মনে হলো যেন স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে। ফকির আবার ডাকলে, মা, মা। এইবার দিদিমা উঠে পড়ল, বললে, কে রে? ফকির? ফকির বেহারিপালের মোহরি, বাড়ির পেছনের বাগানের দিকে গোলা ঘরের পাশে থাকে। ফকির বললে, মা, ও বাড়ির বৌমা তোমাকে ডাকছেন। বিহারীপালের বউ বললে, ও বাড়ির বৌমা আমাকে ডাকছে? ফকির বললে, হ্যাঁ মা। তা তুই কি করে জানলি? তোকে কি ডাকলে? হ্যাঁ, কুয়োতলা থেকে আমাকে ডেকে বললেন তোমাকে ডেকে দিতে। বিহারীপালের বউ আর দাঁড়ালো না, একেবারে সোজা বাগানের শেষ প্রান্তে চলে এলো। একটু আগেই ঝড় বৃষ্টি হয়ে জল কাদা পেছল হয়ে গেছে চারিদিক। শুকনো পাতা পড়ে আছে জায়গায়, জায়গাটা ভরে গেছে। তারপর উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে একেবারে গোল ঘরের পেছনে বেড়ার কাছে এসে দাঁড়ালো। বেড়ার ঠিক ওপারে চৌধুরীদের কুয়োতলা। সেই কুয়োতলার চারিপাশে ভ্যারেন্ডা গাছের ঝোপ। রাত্রির বেলা সেইখানে সাপখোপ থাকতে পারে, কিন্তু সেই সব ভয় করতে গেলে নয়নতারা চলবে না। দিদিমা বেড়ার ওপারে এসেই নয়নতারাকে দেখে জিজ্ঞেস করলে, কি বৌমা, তুমি আমাকে ডেকেছ? নয়নতারা বললে, হ্যাঁ দিদিমা, আমাকে এরা মোটেই বেরোতে দেয় না। পাছে আপনার কাছে চলে যাই, চারিদিকে দরজায় চাবি দিয়ে রেখে দেয়, এক দণ্ডের জন্যও বেরোতে দেয় না। আমিও বৌমা কদিন থেকেই তোমার কথা খুব ভাবছি। তোমার শাশুড়ি তো আমাকেও ঢুকতে দেয় না তোমাদের বাড়িতে, পাছে তোমার সঙ্গে আমি কথা বলতে যাই।
সেদিন তোমার চেঁচামেচি শুনে আমি তোমাদের ভেতর বাড়ির দরজা পর্যন্ত গিয়েছিলুম, কিন্তু তোমার শাশুড়ি আমাকে যাচ্ছা তাই করে অনেক কথা শুনিয়ে দিলে। তারপর থেকে আর চেষ্টা করিনি। তা আজ যে বড় তুমি আমাকে ডাকলে, তোমার শাশুড়ি জানতে পারবে না? নয়নতারা বললে, আমি আর কাউকে ভয় করি না দিদিমা। আমি এতদিন অনেক সহ্য করেছি, আর সহ্য করব না ঠিক করেছি। দিদিমা বললে, কিন্তু আমি তো বুঝতে পারছি না তোমার দোষটা কি। তোমার ওপর কেন তোমার শাশুড়ির এত রাগ? নয়নতারা বললে, দোষ তো আমার অনেক দিদিমা, সত্যি আমার অনেক দোষ। আজও আমার ঘরে একজন ঢুকতে চেয়েছিল, তাই আমি রোজ দরজায় খিল দিয়ে শুচ্ছি। আজকে আমার শাশুড়ি আমাকে শাসিয়ে গেছে, বলেছে এইবার দেখে নেবে আমি কত বড় শয়তানের মেয়ে। সে কি, এই কথা তোমাকে বলেছে? কেন, তুমি কি করেছিলে? ওই যে আমি ঘরের দরজায় খিল দিয়ে শুয়েছিলাম। তা দরজায় খিল দিয়ে শুলে অপরাধটা কি করেছো তুমি? তুমি একলা ঘরে শুয়ে থাকো, দরজায় তো খিল দেবেই। খিল দেবে না? নয়নতারা বললে, না, শাশুড়ি চায় আমি রোজ দরজায় খিল খুলে রেখে দিয়ে শুই। সে কি বৌমা, কেন? এ তো ভালো কথা নয়। নয়নতারা বললে, সে কথা বলতেই তো আমি আজকে কুঁয়োতলায় এসেছি দিদিমা। কিন্তু তুমি দরজায় খিল বন্ধ করে শুলে তোমার শাশুড়ির কিসের লোকসান? নয়নতারা বললে, লোকসান আছে দিদিমা। কিসের লোকসান? আমি তো কিছুই বুঝতে পারছি না। নয়নতারা বললে, বলছি তো, সেই কথা বলতেই এত রাত্রিরে আপনাকে ডেকেছি দিদিমা। আপনি একটু মন দিয়ে শুনুন। আমি যা বলবো তা লুকিয়ে ছাপিয়ে বলবো না। আমি আমার শ্বশুর শাশুড়ির মুখে সামনেই বলবো, গ্রামের 10 জনকে শুনিয়ে বলবো। দিদিমা বললে, তার মানে কি বৌমা? তুমি কি বলছো? আমি কিছুই তার বুঝতে পারছি না। তোমার শ্বশুর শাশুড়ির মুখের সামনে কি বলবে তুমি? নয়নতারা বললে, কি বলবো তখন আপনারা সবাই শুনতে পাবেন, কিন্তু আপনাদের আশা চাই দিদিমা। দাদামশাইকে সঙ্গে করে নিয়ে আসবেন আপনি, আর গাঁয়ের যারা যারা মাতব্বর লোক তাদের সবাইকে নিয়ে আসবেন আমাদের বাড়িতে। দিদিমা আরও অবাক হয়ে গেল। কিছুক্ষণের জন্য তার মুখে কোনো কথাই বেরোলো না। নয়নতারা বললে, আসবেন তো দিদিমা? যদি না আসেন আমার এই মুখ আর আপনারা দেখতে পাবেন না। জানবেন আমি নির্ঘাত আত্মঘাতী হব, এটা আপনাকে আজ আমি বলে রাখছি। দিদিমা বললে, ছি বৌমা, ও কথা মুখে আনতে নেই। তুমি বুদ্ধিমতী মেয়ে, ও কথা কি বলতে আছে কখনো? নয়নতারা বললে, না, আমি যা বলেছি আমি ঠিকই বলেছি। বলুন, আপনারা ঠিক আসবেন তো? আগে আসবেন বলুন। দিদিমা বললে, তা আসবো। নয়নতারা বললে, হ্যাঁ, আসবেন, কিন্তু সকলকে ডেকে নিয়ে আপনারা দল বেঁধে আসবেন। দিদিমা বললে, অন্য লোকের কথা বলতে পারি নে বৌমা, সে দেখবো চেষ্টা করে। আর তোমার দাদামশাইকে বলবো আরও 10 জনকে বলতে। পাড়া গাঁয়ের ব্যাপার, বুঝতেই তো পারছো। কে আসে কে না আসে তা আগে থেকে কিছু বলা যায় না। তবু আপনারা চেষ্টা করবেন সকলকে আনতে। আর যদি কেউ না আসতে চায়, আপনি আর দাদামশাই নিশ্চয়ই আসবেন কিন্তু। দিদিমা বললে, কিন্তু বৌমা, তুমি তো বলছো আসতে, কিন্তু যদি আমাদের ভেতরে ঢুকতে না দেয়? সেই দিন ঢুকতে গিয়ে কি অপমানটাই না করলে, তা তো তুমি সবই জানো।
তাই ভাবছি অপমান করলে তখন কি করব। নয়নতারা বললে, তখন তো আমি আছি দিদিমা, আপনারা আমার নাম করবেন, বলবেন যে আপনার বৌমা আমাদের ডেকেছে, আর আপনারা এসেছেন জানলে আমি নিজে ভেতর বাড়ি থেকে বেরিয়ে আসব। দিদিমা তবু যেন ভয় গেল না, বললে, কি জানি বৌমা, শেষকালে যদি কিছু হয়। কি আর হবে, তখন যদি তোমার শাশুড়ি তোমার ওপর আরও হেনস্থা করে। নয়নতারা বললে, হেনস্থার আর কি বাকি রেখেছে দিদিমা? হেনস্থার আর কতটুকু আপনারা জানেন, কতটুকু আপনারা কল্পনা করতে পারেন? হেনস্থার আমার কিছুই বাকি নেই দিদিমা, হেনস্থা চরমে এসে ঠেকেছে এখন। নইলে কি এই ঝড় বৃষ্টির রাতে এই কুঁয়োতলায় এসে এমন করে আপনাদের মুহুরিকে দিয়ে আপনার ঘুম ভাঙিয়ে আপনাকে ডেকে পাঠাই? আপনি বুঝতে পারছেন না দিদিমা যে আমি মরে বেঁচে আছি? দিনের আলো হলে বুঝতে পারতেন। আমার চোখে এখন জল বেরোয় না, শরীরে বোধহয় রক্তও নেই আমার, নইলে হয়তো চোখ দিয়ে রক্ত বেরোতো। কিন্তু এখন আর জলও বেরোয় না, রক্তও বেরোয় না। এখন আমি বুকটাকে পাথর করে ফেলেছি দিদিমা। সেদিন আমি সব বলবো, আপনাদেরকে সব বলবো, কোনো কথা লুকিয়ে রাখবো না। বলতে বলতেই নয়নতারা হাঁপিয়ে উঠেছিল। দিদিমা বললে, আচ্ছা বৌমা, তুমি এখন যাও, শেষকালে আবার তোমার শাশুড়ি দেখতে পেলে অনর্থ বাঁধাবে। আমরা ঠিক যাব, কাল বাদে পরশু ঠিক যাব। কালকের দিনটা সকলকে খবর দিতে হবে তো, তারপর পরশু শুক্রবার, সেদিন সকালবেলাতেই যাব। এরপরে নয়নতারা আর দাঁড়ায়নি সেখানে, যেমন এসেছিল তেমনি আবার নিজের ঘরের ভেতর গিয়ে ঢুকে পড়ে দরজায় খিল দিয়ে দিল। বেহারিপালের বউ বাড়িতে এসে নিজের ঘরে ঢুকবার আগে একবার কর্তাকে ঘুম ভাঙিয়ে ওঠালে। ওগো শুনছো? বেহারিপালের ঘুমে তখন চোখ জুড়েছিল, তাড়াতাড়ি উঠে বসলো, বললে, আবার কি হলো? কি হলো আবার? নয়নতারা বারান্দাটার কাছে গিয়ে টিপি টিপি পায়ে নিজের ঘরে ঢুকে নিঃশব্দে দরজায় খিল দিয়ে দিলে। আর হঠাৎই আকাশ ভেঙে তখন আবার ঝমঝম করে বৃষ্টি নামল। পৃথিবীতে যারা একটা বাধা ধরা পথ ছেড়ে হঠাৎ অন্য পথ ধরে, তাদের কেউ পাগল বলে, আবার কেউ বলে প্রতিভা। কিন্তু সদানন্দ পাগলও নয়, প্রতিভা তো নয়, সাধারণ গ্রামের একজন ছেলে মাত্র। কিন্তু কেমন করে যেন এই সাধারণ সংসারের সাধারণ নিয়মগুলোর বিরুদ্ধেই সে একদিন বিদ্রোহ করে বসল। অথচ আপোষ রফা করে চললে তার তো কোনো দুঃখই ছিল না জীবনে, বেশ আরামেই সংসারের একজন হয়ে দিব্যি জীবনটা কাটিয়ে দিতে পারত। সমরজিৎবাবু যখন সদানন্দকে প্রথম দেখেছিলেন তখনই বুঝতে পেরেছিলেন ছেলেটার মধ্যে যেন কোথায় একটা বৈশিষ্ট্য আছে, আর পাঁচজনের থেকে আলাদা। আর শুধু আলাদাই নয়, যেন বিশেষ একজনও বটে। প্রথমে সদানন্দকে দেখেই গৃহিণী জিজ্ঞেস করেছিল, এ কে গো, কোত্থেকে আনলে একে? সমরজিৎবাবু বলেছিলেন, একে নিয়ে এলুম সঙ্গে করে, এ এখন আমার কাছেই থাকবে। সেকালের আদর্শ সংসার, ছেলে মেয়ে বউ নিয়ে সংসার জমজমাট, কত লোক এসে বাড়িতে থাকছে, খাচ্ছে, আবার একদিন চলেও যাচ্ছে। দেশের কোনো অনাত্মীয় লোক হয়তো রোগের চিকিৎসা করতে কলকাতায় এলো, কিন্তু উঠবে কোথায়? চলো সরকার মশাইয়ের বাড়িতে গিয়ে ওঠা যাক। তারপর চিকিৎসা করতে হয়তো 1 মাস কিংবা 2 মাস লাগলো, ততদিন এখানেই থাকো, এখানে খাও, এখানে রাত্রিরে ঘুমো। তা সদানন্দ ঘটনাচক্রে এসে এরকম একটা সংসারে আশ্রয় পেলে। সমরজিৎবাবুর সঙ্গে হঠাৎই রানাঘাট স্টেশনে দেখা হয়ে গিয়েছিল সদানন্দর। এমন তো কত লোকের সঙ্গেই কত লোকের দেখা হয়ে যায় কত জায়গায়।
তাই বলে কেউ তো আর কাউকে একেবারে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুললে না। সমরজিৎবাবু বলেছিলেন, তুমি যাবে আমাদের বাড়িতে? সদানন্দ বলেছিল, আপনি নিয়ে গেলে যাব, কিন্তু তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তারা? সদানন্দ বলেছিল, তারা সবাই আছে। তাহলে? এই প্রশ্নের উত্তর সেই দিন দেয়নি সদানন্দ। সমরজিৎবাবু ভূয়দর্শী লোক, অনেক দেখে, অনেক শুনে, অনেক ভুগে একজন ভূয়দর্শী হয়। কিন্তু অনেকে আবার জন্ম সংস্কারের বশেই সংসারে ভূয়দর্শী হয়ে জন্মায়। সমরজিৎবাবু তাদেরই দলের লোক হয়তো। অনেক টাকার মালিক হলে কেউ পুঁজিপতি হয় না, কিংবা নিঃসম্বল হলেই কেউ সর্বহারা লক্ষ্মী ছাড়া হয়ে যায় না। সমরজিৎবাবু সব কিছু থেকেও নিজে তিনি ছিলেন নিরাসক্ত মানুষ। অন্তত নিজের বাড়িতে তিনি নিরাসক্ত হিসেবেই জীবনযাপন করতেন। ঐশ্বর্য তাকে স্পর্শ করত না বলে পরের দুঃখ দুর্দশা অনুভব করবার মতো অন্তঃকরণটা তার ছিল। কিন্তু পৃথিবী তার দাবি কড়ায় গণ্ডায় আদায় করে নিয়ে তবে সে মানুষকে মুক্তি দেয়। আর তাই বোধ হয় সমরজিৎবাবুরও টাকার প্রয়োজন তখনও ফুরিয়ে যায়নি। গৃহিণী জিজ্ঞেস করলেন, তা কোথায় পেলে তুমি ওকে? সমরজিৎবাবু বললেন, রানাঘাট স্টেশনে। গৃহিণী বললেন, স্টেশনে একজন অচেনা লোককে দেখলে আর তাকে বাড়িতে এনে তুললে? ওকে দিয়ে কী কাজ হবে তোমার? সমরজিৎবাবু বললেন, এই দেখো তোমার বুদ্ধি। আমি কি ওকে কাজ করবার জন্য বাড়িতে এনে তুলেছি? আমার যারা আছে তারা কি সবাই কাজ করার লোক? তুমি যে টবে গন্ডা গন্ডা ফুল গাছ পুঁতেছ, তা ফুল গাছ দিয়ে তোমার কিছু কাজ হয়? গৃহিণী বললে, ও মা, ফুল গাছ পুঁতেছি তো ফুলের জন্য। তা সদানন্দকেও একটা ফুল বলেই মনে করো। ফুল গাছে যেমন জল দিতে হয়, ওকেও না হয় তেমন ভাত খেতে দিলে। সংসারে মানুষের জঙ্গলের মধ্যে ওই সদানন্দের মতো এক একজন মানুষ ফুল হয়ে জন্মায়, এটি ভুলে যেও না। গৃহিণী কর্তার কথায় খুশি হলো না। সমরজিৎবাবু বললেন, কথাটা তোমার পছন্দ হলো না তো? তা তো হবেই না। গৃহিণী বললেন, তা অজানা অচেনা মানুষকে বাড়িতে এনে তুললে রাগ হবে না? সেইবার তো তুমি পুরী থেকে অমনি একটা ছেলেকে কুড়িয়ে নিয়ে এসেছিলে। শেষকালে সে তোমার ঘড়ি চুরি করে পালিয়ে গেল। শেষকালে এও যদি সেই রকম হয়? সমরজিৎবাবু বললেন, হলে হবে, না হয় কিছু চুরিই করে পালাবে। ঘড়ি চুরি হওয়াতে কি আমি রাস্তার ভিখিরি হয়ে গেছি? কি জানো, অবিশ্বাস করে লাভ করার চেয়ে বিশ্বাস করে ঠকাটা ভালো। তাহলে তুমিই ঠকো। এই বলে গৃহিণী রাগ করে চলে যাচ্ছিলেন। সমরজিৎবাবু বললেন, আরে চলে যেও না, দাঁড়াও। এই বলে এক কাজ করলেন। এই বলে নিজের চেয়ার থেকে উঠলেন। তারপর দেরাজ থেকে 500 টাকা বার করলেন। 5টা 100 টাকার নোট। গৃহিণী কিছুই বুঝতে পারলেন না। বললেন, টাকা বার করছো কিসের জন্য? আরে দেখোই না কি করি। বলেই সদানন্দকে ডেকে পাঠালেন। সদানন্দ আসতেই সমরজিৎবাবু বললেন, একটা কাজ করতে পারবে বাবা? এই 500 টাকা পোস্ট অফিসে গিয়ে মনি অর্ডার করে আসতে পারবে? সদানন্দ বললে, দিন, কিন্তু কোন ঠিকানায়? কার নামে মনি অর্ডার করব? সমরজিৎবাবু একটা কাগজে নাম ঠিকানা লিখে দিলেন। বললেন, এই নাও, রাঁচি রামকৃষ্ণ মিশনের নামে। এই বলে কাগজটা এগিয়ে দিলেন সদানন্দের দিকে। সদানন্দ কাগজটা আর নোটগুলো নিয়ে বেরিয়ে চলে গেল। গৃহিণী বললে, এতগুলো টাকা তুমি বিশ্বাস করে দিয়ে দিলে? যদি পালিয়ে যায়?
সমরজিৎবাবু বললেন, চাঁদা তো আমায় দিতেই হয়, দান খয়রাতের টাকা যদি খোয়াও যায় যাবে, বিশ্বাস করে না হয় ঠকলুম। কিন্তু না, আধ ঘন্টার মধ্যে আবার সদানন্দ ফিরে এলো, হাতে মানি অর্ডারের রসিদ। করেছ? সদানন্দ বললে, করেছি, কিন্তু আমি আর এখানে থাকবো না কাকাবাবু, আমার থাকতে আর ভালো লাগছে না। কেন? আমার মনে হচ্ছে আপনি মানি অর্ডার করবার জন্য আমাকে পাঠাননি, আপনি আমাকে পরীক্ষা করবার জন্য পাঠিয়েছিলেন। আমাকে আপনি অবিশ্বাস করেছেন। বলুন, আপনি আমায় অবিশ্বাস করেছেন কি না? সমরজিৎবাবু হাসলেন, হেসে গৃহিণীর দিকে চেয়ে বললেন, কি উত্তর দেবে দাও, সদানন্দের কথার জবাব দাও। গৃহিণী বললে, আমি আবার কি জবাব দেব? সমরজিৎবাবু বললেন, অবিশ্বাস তোমায় আমি করিনি সদানন্দ, অবিশ্বাস করেছে তোমার কাকিমা, তোমার কাকিমার জন্যই আমি তোমায় পরীক্ষা করলুম। সদানন্দ বললে, কিন্তু আপনি তো জানেন যে আমি নিজের থেকেই আপনার এখানে আসতে চাইনি, আপনিই আমাকে জোর করে আপনার বাড়িতে নিয়ে এলেন। তা সত্য। রানাঘাট স্টেশনে তখন শেষ রাত। রাধার বাড়ি থেকে বেরিয়ে সদানন্দ সোজা স্টেশনে এসেছিল। ভেবেছিল আজ যেখানেই সে যাক, নিজের বাড়িতে সে আর যাবে না। না বাবা, এরপরে আর তোমাকে যেতে দিতে পারবো না। অবিশ্বাস আমিই করি আর তোমার কাকিমাই করুক, ও একই কথা, অপরাধ আমাদের দুজনেরই। কাকিমা বললে, তুমি কিছু মনে করো না বাবা, এর আগে অনেকবার উনি ঠকেছেন তো, তাই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। তোমার কাকাবাবুর কিছু দোষ নেই, দোষ আমারই। সব মানুষ কি আর সমান হয় বাবা? তুমিই বলো না, সমান হয়? সমরজিৎবাবু বললেন, আমি তোমাকে বললুম সদানন্দ তেমন ছেলেই নয়, তবুও তুমি কেন সন্দেহ করলে? তোমার জন্যই তো এত কাণ্ড হলো, এখন তুমিই সামলাও। গৃহিণী রেগে গেলেন, বললেন, তুমি তো কেবল আমারই দোষ দেখলে, তোমাকে তো আর সংসার করতে হয় না, সংসার যে করে সে বোঝে। এই এতগুলো লোক কি খাবে কি পরবে সে কি তুমি কোনো দিন ভেবেছ? সবটা তো আমাকেই ভাবতে হবে। সমরজিৎবাবু বললেন, ওই দেখো, তুমি তো আবার ঝগড়া করতে আরম্ভ করলে। আমি ঝগড়ার কথাটা কি বলেছি তোমাকে? তুমি তো কেবল বলতে জানা নেই শোনা নেই কাকে বাড়ির মধ্যে তুললে। সদানন্দ দেখল তাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হতে হতে প্রায় ঝগড়ার উপক্রম হতে চলেছে। সদানন্দ কথার মধ্যেখানেই বাধা দিলে, বললে, আপনারা আমার মতো একটা সামান্য লোককে নিয়ে অশান্তির সৃষ্টি কেন করছেন? তার চেয়ে আমি বরং চলে যাই। সমরজিৎবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি চলেই যাও বরং, তোমাকে আনাটাই আমার দোষ হয়েছিল। কাকিমা বললেন, না, তুমি যেতে পারবে না। তোমার কাকাবাবু বরাবর আমার নামে দোষ দিতে পারলে আর ছাড়বেন না। কেন? আমি কি অন্যায়টা করেছি শুনি? সেইবার তোমার ঘড়ি চুরি যায়নি? সেইবার কি আমি উটকো লোক ঘরে এনে তুলেছিলুম? সদানন্দ বললে, কেন অশান্তি করছেন কাকিমা? আমি তো বলছি আমি একজন উটকো লোক, আমি চলে যাচ্ছি। কাকিমা এবার সদানন্দের দিকে চেয়ে বললে, তুমি থামো তো, তোমার এখন যাওয়া হবে না, তোমাকে যেতে দিলে তবে তুমি যাবে। সমরজিৎবাবু বললেন, বাহ, তুমি তো বেশ, এদিকে ওকে বিশ্বাসও করবে না আবার ওকে চলেও যেতে দেবে না, এটা বেশ মজা। কাকিমা হয়তো কাকাবাবুর কথায় রেগে গিয়ে আরও কিছুই বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই সদানন্দ বললে, আচ্ছা ঠিক আছে কাকিমা, আপনি থামুন, আমি যাব না, আমি থাকব। এমন সময় বাইরে থেকে কে যেন দৌড়তে দৌড়তে এসে বললে,
মা, দাদাবাবু এসেছে। খোকা এসেছে? খোকা এসেছে? সমরজিৎবাবুও যেন একটু উৎসুক হয়ে উঠলেন, বললেন, কে? খোকা? এতদিন পর খোকা এলো? কাকিমা দাঁড়ালেন না, সোজা ভেতরে চলে গেলেন। তা কেই বা সেই খোকা, আর সেই খোকা এলে এত হইচই কেন, তা সদানন্দ সেদিন জানত না। খোকা আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যেন সমরজিৎবাবু আর কাকিমার মুখে চোখের চেহারা আমূল বদলে গেল। সদানন্দ ঘর ছেড়ে চলে আসতে যাচ্ছিল, বলে, আমি তাহলে আসি কাকাবাবু। সমরজিৎবাবু বললেন, আসি মানে? তুমি চলে যাচ্ছ? এই যে এক্ষুনি তুমি বললে তুমি যাবে না, আবার চলে যাচ্ছ? তা যদি যেতেই হয় তোমার কাকিমাকে বলে যাবে, আমি কিন্তু কিছু জানি না। সদানন্দ আর কথা না বলে একতলায় চলে এলো। এসে নিজের ঘরখানার সামনে দাঁড়িয়ে দেখলে সারা বাড়িময় যেন হঠাৎ শোরগোল পড়ে গেছে। চাকর ঠাকুর ঝি সবাই যেন সন্ত্রস্ত হয়ে উঠেছে দাদাবাবুর আসবার খবর পেয়ে। কে দাদাবাবু? এতদিনের মধ্যে একদিনও তো সে দাদাবাবুর নাম শোনেনি। মহেশ শশব্যস্ত হয়ে ওপরের দিকে যাচ্ছিল। সদানন্দ তাকেই ডাকলে, বললে, কে এসেছে গো? মহেশের তখন কথা বলবার সময় নেই, বললে, দাদাবাবু। সদানন্দ জিজ্ঞেস করলে, দাদাবাবু কে? কিন্তু সেই কথা জবাব দেবার মতো সময় মহেশের ছিল না। তার আগেই সে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। সদানন্দ সেইখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। বাইরে মনে হলো যেন একটা গাড়ির আওয়াজ হলো। গাড়িটা বোধহয় দাদাবাবুকে নামিয়ে দিয়ে আবার চলে গেল। তারপর সেইখানে দাঁড়িয়েই সদানন্দ দেখলে একটা সাদা কোট প্যান্ট পরা ভারী জুতো পরা লোক দুমদুম করে শব্দ করতে করতে বাড়ির ভেতর ঢুকলো। তারপর ভেতরে ঢুকে সোজা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। পেছন থেকে মুখটা স্পষ্ট দেখা গেল না, কিন্তু মনে হলো দাদাবাবুর বয়স খুব কম নয়। পেছন থেকে দেখে যতটুকু বোঝা গেল তাতে মনে হলো 30 কিংবা 32 বছর, কিন্তু বেশ ভালো স্বাস্থ্য। মহেশ আবার তরতর করে নিচে নেমে এসে রান্নাঘরের দিকে যাচ্ছিল। সদানন্দ তখনও দাঁড়িয়েছিল। মহেশ এসে বলল, আপনি যেন তখন কি বলছিলেন আমাকে? সদানন্দ বললে, বলছিলুম যে কে এলেন। দাদাবাবু। দাদাবাবু? দাদাবাবু কে? মহেশ বললে, আগে বাবুর ছেলে, এই একই ছেলে বাবুর। এই এক্ষুনি বাড়িতে এলেন কি না, তাই বৌদির দিকে খবর দিতে গিয়েছিলুম। কথাটা কেমন যেন দুর্বোধ্য লাগলো সদানন্দের কাছে। এই বাড়ির ছেলেই যদি হয় তাহলে এত হইচই কেন? বাড়ির ছেলে বাড়িতে আসবে, তার জন্য সবাই এত সন্ত্রস্তই বা হবে কেন? সদানন্দ জিজ্ঞেস করলে, দাদাবাবু কোত্থেকে এলো? লোকটা গলা নিচু করে বললে, দাদাবাবু তো রোজ বাড়িতে থাকে না, অনেক দিন পর পর বাড়িতে আসে, তাই। এরপর আর কিছু কথা জিজ্ঞেস করা ভালো হবে কি না বুঝতে পারলে না সদানন্দ। এ বাড়িতে সে নতুন এসেছে। বলতে গেলে সমরজিৎবাবু তাকে জোর করেই ধরে নিয়ে এসেছেন। তার পক্ষে এত কৌতূহল থাকাটা ভালো নয়। কিন্তু মহেশ নিজের থেকেই আবার বলে ফেললে, দাদাবাবু পুলিশে চাকরি করে কি না, তাই বাইরে বাইরে ঘুরে বেড়াতে হয় দাদাবাবুকে। এই তো দাদাবাবু এখন এলো, এক্ষুনি আবার খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবেন। এতক্ষণে বুঝলে সদানন্দ। মহেশও চলে গেল। সদানন্দ তার নিজের ঘরখানার মধ্যে এসে ঢুকল। কোথায় কি করতে সে বাড়ি থেকে বেরিয়েছিল, আর কোথায় বউবাজারের কোন এক সংসারের ভেতর একেবারে অন্দর মহলে এসে ঢুকে পড়ল। অচেনা অনাত্মীয় লোক সব। কোনোদিন কোনো সূত্রে এদের সঙ্গে তার পরিচয়ও ছিল না, অথচ এই কদিনের মধ্যেই একেবারে একাকার হয়ে গেল সে। কেমন করে হলো কে জানে।
আসলে এর পেছনে যা কিছু কৃতিত্ব সবই সমরজিৎ বাবুর। সেই রানাঘাটের অন্ধকার প্ল্যাটফর্মের ওপর সেই দিন যদি সদানন্দ না থাকতো তো সমরজিৎ বাবুর অনেক টাকার লোকসান হয়ে যেত। ট্রেনটা তখন প্রায় ছেড়েই দিয়েছিল। সদানন্দ ব্যাগটা নিয়ে এক লাফে ট্রেনে উঠেই বললে, এই ব্যাগটা কি আপনার? আপনি ফেলে যাচ্ছিলেন। সমরজিৎ বাবু তখন গাড়িতে উঠে নিশ্চিন্ত হয়ে বসেছিলেন। অত রাত্রে অন্ধকারে তিনি যে ট্রেনে উঠতে পেরেছিলেন সেটাই যথেষ্ট। হঠাৎ অচেনা একটা গলার শব্দে ছেলেটার দিকে চাইতেই দেখলেন যে সে তার ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে অবাক হয়ে গেছেন। এই ব্যাগটার মধ্যেই তো তার টাকা কড়ি যা কিছু সর্বস্ব ছিল। তাড়াতাড়ি বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ। কোথায় পেলে তুমি? প্ল্যাটফর্মের উপর পড়েছিল। অন্ধকারে বোধহয় আপনার সঙ্গের লোক দেখতে পায়নি। সমরজিৎ বাবু বললেন, এই দেখো মহেশের কাণ্ড। মহেশ তো 3rd ক্লাসের কামরায় রয়েছে। ভাগ্যিস তুমি ছিলে বাবা, তাই, নইলে তো আমার সর্বনাশ হয়ে যেত। ট্রেন তখন ছেড়ে দিয়েছে। সদানন্দ বললে, তাহলে আমি আসি। এই বলে চলন্ত ট্রেন থেকে নামতে যাচ্ছিল। সমরজিৎ বাবু বললেন, আরে আরে কি করছো? কাটা পড়ে যাবে যে। বলেই সদানন্দের হাতটা চেপে ধরলেন। তারপর নিজের কাছে বসিয়ে বললেন, বসো এখানে, পরের স্টেশনে নেমে যেও। ট্রেন তখন সত্যি জোরে চলতে আরম্ভ করেছে। সদানন্দ আর নামতে পারলে না। সমরজিৎ বাবু বললেন, তোমার তো টিকিট নেই। স্টেশনে যদি টিকিট চায়, টিকিট দেখাবে কি করে? সঙ্গে টাকা আছে? সদানন্দ বললে, না। টাকা নেই? আমার কাছে টাকা আছে, আমি তোমাকে টাকা দিচ্ছি, এই নাও। এই বলে একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে সদানন্দের দিকে এগিয়ে দিলেন। সদানন্দ বললে, 10 টাকা নিয়ে কি করব? 1 টাকার বেশি তো লাগবে না। আর আপনার ঠিকানাটা আমায় দিন, যদি কম লাগে তো বাকি পয়সা আপনাকে ফেরত দিয়ে দেব। সমরজিৎ বাবু অবাক হয়ে গেলেন কথাটা শুনে। এমন কথা তো কেউ বলে না আজকাল। এ কি ধরনের ছেলে? বললেন, তোমার নাম কি? কোথায় থাকো? একে একে অনেক প্রশ্ন করলেন সমরজিৎ বাবু। খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করলেন। সদানন্দও কিছু কিছু উত্তর দিলে। কিন্তু সমরজিৎ বাবুর কেমন যেন সন্দেহ হলো। তিনি বুঝতে পারলেন ছেলেটা আসল খবরটা বলতে চাইছে না। শুধু এটুকু বুঝলেন যে সৎ বংশের ছেলে, কিন্তু কোনো কারণে বাড়িতে আর ফিরতে চায় না। শেষকালে 10 টাকার একটা নোট সদানন্দের হাতে গুঁজে দিতে চাইলেন আর বললেন, টাকাটা তুমি রাখোই না, পরে না হয় আমার ঠিকানায় বাকিটা মানি অর্ডার করে পাঠিয়ে দিও। আর তুমি আমার যা উপকার করেছো তার জন্য তো কিছু বকশিস পাওয়া উচিত। ওগুলো তো আমার খোয়াই যেত। তুমি না থাকলে কি আমি ওসব ফেরত পেতুম? তারপর যখন স্টেশন এলো সদানন্দের নামবার কথা, তখন হঠাৎ সমরজিৎ বাবু বললেন, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে? আপনার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে যেতে পারো। কলকাতায় বউবাজারে আমার নিজের মস্ত বাড়ি আছে। আমার বাড়িতে অনেক ঘর, তোমার কোনো কষ্ট হবে না। সদানন্দ বললে, আমাকে সেখানে একটা কাজ জোগাড় করে দিতে পারবেন? কাজ করবার তোমার কি দরকার? সদানন্দ বললে, কিন্তু আপনার বাড়িতে আমি কি করব? আমি আপনার ঘাড়ে বসে থাকবো কেন? আপনি যদি কোনো কাজ জোগাড় করে দিতে পারেন তাহলে আমি যেতে পারি। তা সেই কথাই রইল। সমরজিৎ বাবুর সঙ্গে সেই কলকাতাতেই সেই দিন চলে এসেছিল সদানন্দ। আর তারপর থেকে সে এখানে এসে রয়ে গেছে। মাঝে মাঝে সমরজিৎ বাবুর কাছে গিয়ে বলে, কই, আমাকে কিছু কাজ দিলেন না তো আপনি? সমরজিৎ বাবু বলেন, আরে দেব, হুট করে অমনি বললেই কি আর কাজ দেওয়া যায়? আমার ছেলেকে বলে তোমাকে একটা কাজ করে দেব।
তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? কাজ তো দিলেই হলো। কবে আপনার ছেলেকে বলবেন? সমরজিৎবাবু বললেন, আরে ছেলে তো আগে আসুক, তবে তো বলবো। সে তো সবসময় কলকাতায় থাকে না, বাইরে বাইরে ডিউটি পড়ে তার। যখন হেডকোয়ার্টারে আসবে তখনই বলবো। সেই ছেলে এতদিন পর হেডকোয়ার্টারে এসেছে। এইবার বোধহয় সমরজিৎবাবু তাকে সদানন্দের কথাটা বলবেন। সদানন্দ নিজের ঘরের মধ্যে চলে গেল, কিন্তু মন থেকে ভাবনাটা গেল না। সমরজিৎবাবু কি করে বুঝবেন যে কারোর বাড়িতে অন্নদাস হওয়ার অগৌরব কতটা? তার জন্য সমরজিৎবাবুর অর্থ ব্যয় হচ্ছে, সবই হচ্ছে, তবু প্রতিদানে সে কোনো কাজ করছে না। আর এর যন্ত্রণা সদানন্দ কি করে ব্যাখ্যা করবে? খানিক পরে হঠাৎ আবার একটা গাড়ির শব্দ হলো রাস্তায়। বাড়ির ভেতরে চাকর ঠাকুরের আবার সেই ব্যস্ততা, অনেক পায়ের শব্দের আনাগোনা। তারপর মনে হলো যেন গাড়িটা ছেড়ে দেওয়ার শব্দ হলো। সদানন্দ বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। মহেশের যেন তখন আর তত ব্যস্ততা নেই। বললে, দাদাবাবু চলে গেল। চলে গেল মানে? মহেশ বললে, দাদাবাবু খেয়ে দিয়ে অফিসে চলে গেল। আবার কখন আসবে? মহেশ বললে, তার কি আর কিছু ঠিক আছে? হয়তো অনেক দিন পরে আসবে, কিংবা আর আসবেই না। পুলিশের চাকরির তো এটাই নিয়ম। দাদাবাবুর আসা যাওয়ার কোনো ঠিকঠাক নেই। দাদাবাবুর বিয়ে হবার আগের থেকেই এরকম চলছে। ওর জন্যই তো বৌদিমণির মনে কোনো সুখ নেই। কথাগুলো বলেই মহেশ মুখটা ভারী করে নিজের কাজে চলে গেল।